মেন ঘটনা হচ্ছে ঘরটা তো বড় কথা না, যে আসবাবপত্র কাগজপত্র এইসবগুলো তো রক্ষা করতে পারে না, সেইগুলো তো মেন। খালি আমার বলে না, এরকম এখানে পাশাপাশি যত লোক আছে প্রায় লোকের কিছু। ঢেউয়ে যেমন এই রাস্তাটাই ছিল না, যেমন নদীর চর আর বিল এক সমান হয়ে গেছিল। এমন একটা সময় ছিল যে আমরা কোথায় থাকবো সেই জায়গাটা ছিল না। সেটা কি করে হয়েছিল? সেটা বন্যা হয়েছিল, আয়লা বন্যা হয়েছিল, তারপরে বড় বড় ঢেউ হয়েছে। যে ঢেউয়ে আমরা সাধারণ মানুষেরাও রক্ষা করতে পারছিলাম না, যে বাঁধটাকে কিভাবে রক্ষা করব, সাধারণ মানুষ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। এরকম একটা পরিস্থিতি আমাদের জীবনে এসে জীব জীবিকার একটা খুব সমস্যাও দেখা দিয়েছিল। যেমন আমাদের মূল খাদ্য হচ্ছে শস্য, ধান, সেটাও আমরা পেতাম না। যেন এই নদীর ঢেউয়ে বাঁধ ভেঙে গিয়ে টোটাল মাঠটাকে আমাদের নষ্ট করে দিত, আমরা সেই শস্যটাও আমরা পেতাম না। ম্যানগ্রোভগুলো লাগানোর পিছনে আমাদের অনেকগুলো কারণ আছে। যেমন 1 নম্বর হচ্ছে নদীর ঢেউটাকে রোধ করে দেবে, যার ফলে আমরা এখানে যেমনই বাঁধ রাখি না কেন, ওই বাঁধের গায়ে যদি ঢেউ না আসে তাহলে আমাদের বাঁধটা সংরক্ষিত থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে জঙ্গলের বিভিন্ন রকম ফল এখানে পাওয়া যায়, যেমন ধরুন কেওড়া বা বিভিন্ন রকম ফলের যে গাছ, সেই গাছগুলো যদি এর মধ্যে হয় তাহলে আমাদেরকে ছুটে গিয়ে ওই সুন্দরবন জঙ্গলে গিয়ে বাঘের মুখে বা সাপের মুখে গিয়ে কষ্ট করে আমাদের এইগুলোকে কোনো রকমের সংগ্রহ করতে হবে না। ম্যানগ্রোভ লাগানো মানে তো শুধু ম্যানগ্রোভ লাগাচ্ছি না, একটা কমপ্লিট ইকোসিস্টেমকে ওখানে আমরা রিস্টোর করছি। কারণ আলটিমেটলি বিভিন্ন জায়গায় দেখা যায় যে ম্যানগ্রোভ লাগানোর পরই সেখানে ছোট ছোট যেগুলো বেন্থিক ফোনা বলি আমরা, ফিডলার ক্র্যাব বা হর্সু ক্র্যাব হতে পারে, মাড স্কিপার হতে পারে, এরা ধীরে ধীরে ওখানে আসে। এবং যত টাইম যায় ওখানে বিভিন্ন পাখি, মানে যারা আর কি ম্যানগ্রোভ ইকোসিস্টেমে বসবাস করে, তারা সেখানে গিয়ে কিন্তু ধীরে ধীরে ওখানে বাসা বাঁধে। তো আলটিমেটলি ম্যানগ্রোভের হিউজ প্যাচ করার সময় কিন্তু আমরা এই ধরনের যে ফনা আছে তাদেরও কিন্তু হ্যাবিটেটটা আমরা তৈরি করে দিচ্ছি। সুতরাং ইন আ লং টার্ম যে বায়োডাইভার্সিটি আছে সেটাও কিন্তু এনহ্যান্স হচ্ছে। একদিনে আমার 85 জন মহিলা এই গাছ লাগানোর কাজে আমার সঙ্গে সহযোগিতা করেছেন। তারা সবাই এসে সহযোগিতা করেছেন, করে কিন্তু টোটাল এই ম্যানগ্রোভ লাগিয়েছি। এবং এখানে আমি একজনকে রেখেছি যিনি সব সময়ের জন্য এটা দেখেন, কোনো ছাগল বা কোনো কিছু যাতে না খায় বা কোনো কিছু এতে যেন না আসে। সেই সঙ্গে এখানে যারা বসবাস করেন তারাও কিন্তু সবসময় খুব সজাগ থাকেন। নেচার ক্লাব থেকে আমাদের যে সহযোগিতা করছে, সেই সঙ্গে আমাদের জেএফএমসি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির আমরা যারা মেম্বার, আমরা সবাই একসঙ্গে মিলে যৌথভাবে আমাদের এই ম্যানগ্রোভটা কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। এবং এই জঙ্গলটা বাঁচিয়ে রাখলে কিন্তু আমাদের টোটাল কুমিরমারির একটা ব্যাপক উপকার হবে। আর সত্যি কথা বলতে, যেটা আমাদের ওই কুমিরমারিটা হচ্ছে একটা ছোট্ট দ্বীপ। এই ছোট্ট দ্বীপের সবথেকে বড় নদী হচ্ছে এই রায়মঙ্গল নদী। এই রায়মঙ্গল নদীর গভীরতা যেমন খুবই বেশি, সেই সঙ্গে এর যখন কোনো তাণ্ডব শুরু হয়, যে ঝড় শুরু হলো, ওর যে ঢেউয়ের যে তাণ্ডব, সেই তাণ্ডব দেখলে আমরা মাঝে মাঝে খুব বিমোহিত হয়ে যাই। আমরা এখানে এই যে বাইরে যে বাঁধটা দেখছেন, এই বাঁধে কিন্তু আমাদের জায়গাটা ছিল। আমরা সেইটা মানুষকে আরও ভালো করে বোঝাতে পারলাম যে আমরা যদি এখানে জঙ্গল ম্যানগ্রোভ লাগাতে পারি, তাহলে ওর যে শিকড় দিয়ে টোটাল মাটিটাকে ধরে রাখতে পারে। এই মাটিটা যদি সেইভাবে যদি ধরে রাখতে পারে, তাহলে আমাদের কিন্তু বারবার এইভাবে জমি নষ্ট হবে না, বারবার এই সমস্যাগুলো হবে না। যদি ম্যানগ্রোভ, যেহেতু আমরা হেভি ম্যানগ্রোভ কভার করছি না, ফলে টাইডাল যে ওয়েভটা আছে না, ওটা যাওয়ার আগেই না স্লো হয়ে যায়।
ফলে আলটিমেটলি যখন ওটা রিচ করে আর্দেন এমব্যাঙ্কমেন্টে তখন কিন্তু সেই ফোর্সটা থাকে না যাতে ওটা ব্রিচ করতে। এই যে ম্যানগ্রোভ আমাদের যে জঙ্গলটা হয়েছে, এই জঙ্গলের ভিতরে এবছর আশা করছি আমরা বেশ কিছু মধুর চাকও পাবো। তার কারণ যেখানে যেখানে এইরকম গ্রামের পাশ দিয়ে যেখানে যেখানে এই ধরনের জঙ্গল, ম্যানগ্রোভ উদ্ভিদের জঙ্গল পাওয়া গেছে, সেখান দিয়ে কিন্তু সব মধুর চাকও করেছে প্রচুর। বড় ভাঙনটা কবে হয়? বড় ভাঙন হয় আয়লার সময়, গোটা খৈন মারি। তারপরে আছে ইয়াসে আছে এইটা ব্যাড দিন নিয়ে হয় সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে। এখানে যে শুধু ভাঙছে বা বসে যাচ্ছে সেরকম ব্যাপার না, ওখানেও ওটা হচ্ছে। তো সুন্দরবনে দীর্ঘদিন আছে, হ্যাঁ, অনেক বছর হলো। তো ভাঙনটা কি বেড়েছে? এখন ভাঙন বেড়ে গেছে, অনেক ভাঙন বেড়ে গেছে। আমাদের দিকে বেড়ে গেছে। এক বছর হাজার তক বছরবার দুনিয়ার ভিতরটা দেখুন দিন, আমরা নদী পাড়িয়ে ও পার সাঁতার দেখেছি। আর সেখানে আমার যাওয়ার কায়দা নেই। ম্যানগ্রোভ জানেন তো, এই যে নদীর ধারে যে গাছগুলো হয়, সেইগুলো বেশি হলে কি আপনার ধারণা এই ঝড় বৃষ্টির একটু কমবে? মানে নদীর ধারে যদি গাছ থাকে বাবা, তো যদি কুপন আছে, যদি হাওয়া হয়, ঝড় হয়, তার গাছটা অনেক রক্ষা করে, আটকাচ্ছে, নদীর মাত্রা রক্ষা করে। তার ভাঙনও একটু কম হয়, রাস্তাটা ভাঙতেও কম হবে, ভাঙবে না। গাছটা লাগানো থাকলে গাছ ওধারে গাছ উঠেই গেলে এধারে রাস্তা ঢেউ লাগলো না আর রাস্তাও ভাঙলো না, তাহলে আমাদের একটু সুবিধা হয়। এবছর যাই হোক, এখন ঢেউতে আমাদের এধারে ক্ষতি করতে পারে, মানে গাছটার জন্য। যে গাছ হচ্ছে আমাদের সম্পদ, গাছটাকে যদি আমরা লাগাতে পারি তাহলে আমরা বাদ থেকেও রক্ষা পাবো, আমরা যে জীবিকাটাও পাই সেটাও আমরা পাবো। সেই কারণে আমাদের এই উদ্যোগ যেটা হচ্ছে আমরা গাছ লাগাবো, গাছ লাগিয়ে আমরা মাটিটাকেও ধরে রাখবে গাছটা, আমরাও নিজেরা বাঁচতে পারবো। যে ঢেউটা আমাদের রাস্তার গায়ে এসে লাগে সেটাও আমাদের লাগবে না, এবং গাছটাও আমাদের অক্সিজেন দেবে। সব রকম দিক দিয়ে আমরা সমস্ত পরিষেবা পাবো। এসটিএফ তরফ থেকে তো আপনি প্রথম ম্যানগ্রোভ বলে নেতাজি চলে লাগান। হ্যাঁ, নেতাজি 2019 সালে। তো 4 বছর হলো আপনারা গাছ লাগাচ্ছেন ম্যানগ্রোভ। কি তার ইম্প্যাক্ট দেখছি তো খুব সুন্দর হচ্ছে, সুন্দর মানে প্রোগ্রেস। এবং গাছ থাকলে মানে ওখানে অনেক বেশি ছোট ছোট কাঁকড়া, অন্যান্য ছোট মাছ এইসব আসবে। গাছ শুধু গাছ লাগলে তো হয় না, সেটাকে মেনটেনেন্স করতে সবচেয়ে বড় যেটা, সে মেনটেনেন্স করতে গেলে আমাদের প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা গিয়ে মনিটরিং করি, যেটা আমরা স্যাম্পল প্লটের মাধ্যমে করে থাকি। এই জন্য আমরা তার পুরো পলিগনটাকে যাতে রিফ্লেক্ট করে এবং মানে অরিজিনাল যে পিকচার সেটা উঠে আসে, তার জন্য আমরা স্যাম্পল প্লট করে থাকি। এই মুহূর্তে আমরা মোটামুটি 12-13 রকমের ভেরিয়েন্ট আমরা স্পেসিস লাগিয়েছি। তার মধ্যে জাত বাইন, কালো বাইন, পিয়ারা বাইন, কাঁকড়া, পশুর, দুদুল, সুন্দরী, কেওড়া, তারপর হচ্ছে বকুল কাঁকড়া, মঠগড়ান, গর্জন, বিভিন্ন ভেরিয়াস আমরা লাগিয়ে এসেছি। আর কত সংখ্যক ম্যানগ্রোভ লাগানো হয়েছে? ও লাস্ট ইয়ার 1 crore লাগিয়েছি। আর তার আগে 16 লাখ, 2 লাখ, 1 লাখ, এবছর 70 লাখ। আমার মনে হয় ম্যানগ্রোভ লাগানো যেমন জরুরি, লাগানোর পরে প্রোটেকশনটা আরো জরুরি, যার জন্য আমরা সাকসেসফুল। প্রোটেকশনটা 3 বছর পর্যন্ত আমরা প্রোটেকশন দিয়েই দিচ্ছি। মানে পাবলিকের সাথে রেগুলার যোগাযোগ রাখা, সাথে সাথে ওখানে অচার দেওয়া, ওখানে যে কোঅর্ডিনেটর আছে তার সঙ্গে রেগুলার যোগাযোগ রাখা।